আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমায় থাকবে চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা, পঞ্চম অধ্যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, আর থাকবে সাম্রাজ্য বিস্তার ও শাসন। ভালো করে তোমরা সিলেবাসের প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে ধরো ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 15 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি। প্রতিনিবেশটি মান 1 করে 1 × 10 = 10। আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান জেন্দাবেস্তা মহাকাব্য, ঋগ্বেদ না সামবেদ? ঋগ্বেদ। 10 রাজার যুদ্ধে জয়ী হন কুরু, পুরু, সুদাস, সৃজয়? উত্তর হবে সুদাস। পরের প্রশ্ন, মগধের রাজধানী ছিল পাটলিপুত্র, সাবস্ত্রী, বারাণসী, বিদে? উত্তর হবে পাটলিপুত্র। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম? উত্তর হবে ত্রিপিটক। জনপদ শব্দটি এসেছে জন, গ্রাম, মহাজনপদ 20 শব্দ থেকে? উত্তর হবে জন শব্দ থেকে। প্রাচীন ভারতের 16টি মহাজনপদের মধ্যে শ্রেষ্ঠ হলো অবন্তী, অসমক, লিচ্ছবি, মগধ? মগধ। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, বৃহদত্ত? উত্তর হবে অশোক। সিউকি গ্রন্থটি লেখেন সুয়ানজাং, ফাসিয়েন, মুহুয়ান, বানভট্ট? উত্তর হবে সুয়ানজাং। মেগালিথ বলা হয় পাথরের গাড়ি, পাথরের সমাধি, পাথরের কাল্লাকে, পাথরের সমাধিকে। বিদ শব্দের মানে জ্ঞান, বিশিষ্ট, বিদ্বেষ, বিদায়? উত্তর হবে জ্ঞান। পার্শ্বনাথ ছিলেন মগধের রাজা, বজিদের প্রধান, জৈন তীর্থঙ্কর? জৈন তীর্থঙ্কর। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন বানভট্ট, সাতকর্ণী, হরিসেন, রবিকীর্তি? হরিসেন। দুই থেকে রয়েছে একটি বাক্য উত্তর যে কোনো 10টি। প্রতিনিবেশটি মান 1 করে 1 × 10 = 10। প্রথম, সংস্কৃত ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত? সংস্কৃত ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। বেদকে কেন শ্রুতি বলা হয়? বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদকে শ্রুতি বলা হয়। জৈনধর্মের প্রধান প্রচারকদের কি বলা হয়? জৈনধর্মের প্রধান প্রচারকদের তীর্থঙ্কর বলা হয়। গৌতম বুদ্ধ কত বছর ধরে ধর্মপ্রচার করেছিলেন? গৌতম বুদ্ধ প্রায় 45 বছর ধরে ধর্মপ্রচার করেছিলেন। দক্ষিণ ভারতের একমাত্র জনপদটির নাম? কি? উত্তর হবে অসমক। মৌর্য সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থশাস্ত্র বইটির লেখককে? উত্তর হবে কৌটিল্য। নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর হবে ধননন্দ। আদি বৈদিক যুগের সমাজের সম্পদের মাপকাঠি কি ছিল? গরু। মহাজনপদগুলি কবে গড়ে উঠেছিল? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। জৈনধর্মের প্রধান প্রচারককে কি বলা হতে হবে? তীর্থঙ্কর। গৌতম বুদ্ধ প্রচলিত ধর্মের নাম? কি? উত্তর হবে বৌদ্ধ ধর্ম। ইন্ডিকা বইটি কে লেখেন? উত্তর হবে মেগাস্থেনিস। তিনি দাঁড়িয়ে রয়েছে নিচের প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্য যে কোনো 2টি। প্রশ্নের মান যে কোনো 4টি হবে, যে কোনো 4টি। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রাচীনকালের রাজারা কী কী যজ্ঞ করতেন? প্রাচীনকালের রাজারা অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, রাজসূয় যজ্ঞ করতেন। সভা সমিতি কি? পরবর্তী বৈদিক যুগে সমাজে বয়স্ক অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত পরামর্শ পরিষদ ছিল সভা, আর সাধারণ মানুষদের নিয়ে তৈরি হতো সমিতি। ষোড়শ মহাজনপদ কাকে বলে? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বর্তমান আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী নদীর তীর পর্যন্ত 16টি যে বড় বড় রাজ্যের অস্তিত্ব ছিল তাদেরকে একত্রে ষোড়শ মহাজনপদ বলে। জৈনধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝায়? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ, এই 3টিকে একত্রে জৈনধর্মের ত্রিরত্ন বলা হয়। সাম্রাজ্য কি? সহজ করে বললে সাম্রাজ্য একটা বিরাট অঞ্চলকে বোঝায়। ধরা যাক একটা রাজ্যে কয়েক হাজার জনগণ থাকে, তাহলে একটা সাম্রাজ্যে কয়েক লক্ষ জনগণ থাকবে। অনেকগুলো রাজ্য জুড়ে একটা বড় শাসন এলাকা হয়, সেই বড় শাসন এলাকাটাই সাম্রাজ্য। টিকা লেখো। কলিঙ্গরাজ খারবেল, হাতিগুম্ফা শিলের? মৌর্য সম্রাট অশোকের আমলে কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল। মৌর্যদের পরে কলিঙ্গ আবার স্বাধীন হয়ে যায়। চেদি বংশের শাসকরা কলিঙ্গে শাসন শুরু করেন। ওই বংশের শাসক খারবেল কলিঙ্গের প্রথম শক্তিশালী রাজা। খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষ ভাগে খারবেলের শাসন ছিল। হাতিগুম্ফা শিলালেখ থেকে খারবেলের বিষয়ে জানা যায়। ওই শিলালেখে ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়েছিল, তবে সেখানে ভারতবর্ষ বলতে সম্ভবত গঙ্গা উপত্যকার একটা অংশ বোঝানো হয়েছিল। তবে খ্রিস্টীয় প্রথম শতকের প্রথম দিকেই চেদের শাসন শেষ হয়ে গিয়েছিল। ত্রিরত্ন কি? মহাবীর মানুষের কর্মফল ও জন্মান্তরবাদ থেকে মুক্তিলাভের উপায় হিসাবে যে 3টি পথ বা নীতি নির্দেশ দিয়েছিলেন সেই 3টি ত্রিরত্ন নামে পরিচিত। এগুলি হলো সৎ জ্ঞান, সৎ বিশ্বাস ও সৎ আচরণ। 4 দাগে রয়েছে 3 থেকে 4টি বাক্য উত্তর যে কোনো 2টি। প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। বধর্মমান মহাবীর মানুষের কর্মফল ও
জন্মান্তরবাদ থেকে মুক্তিলাভের উপায় হিসাবে যে তিনটি পদ বা নীতির নির্দেশ দিয়েছিলেন, এই তিনটি নীতি ত্রিরত্ন নামে পরিচিত। এগুলি হলো সৎ জ্ঞান, সৎ বিশ্বাস, সৎ আচরণ। 4 দাগে রয়েছে 3 থেকে 4টি বাক্য উত্তর যে কোনো দুটি, প্রশ্নের মান যে কোনো 4টি হবে, প্রশ্নের মান রয়েছে 3 করে, 3 গুণ 4 সমান সমান 12। বৈদিক যুগে সমাজ কেমন ছিল? বৈদিক যুগের সমাজের বর্ণনাগুলি হলো: 1. বৈদিক যুগের সমাজে ছোট অংশ ছিল পরিবার। একই পরিবারের লোকেরা একসঙ্গে বসবাস করত। 2. পরিবারের পিতা ছিল পরিবারের প্রধান, তাই বৈদিক সমাজে পিতৃতান্ত্রিক সমাজ বলা হতো। ঋগ্বৈদিক যুগের সমাজে নারীর স্থান ছিল সম্মানের, কিন্তু পরবর্তী বৈদিক যুগে নারীর স্থান কিছুটা ক্ষুণ্ণ হয়েছিল। টিকা লেখো বৈদিক সাহিত্য। আদি ও পরবর্তী বৈদিক যুগে সৃষ্টি বেদ ও অনুসারী রচনাগুলিকে একসাথে বৈদিক সাহিত্য বলে। ঋক, সাম, যজু, অথর্ব যেমন 4টি বেদ, তেমনি প্রত্যেক বেদের 4টি ভাগ: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সঠিক উচ্চারণ ও অর্থ বোঝার জন্য বেদাঙ্গ, সূত্র সাহিত্য, স্বরদর্শন সৃষ্টি হয়। এই সমস্ত রচনাগুলিকে একত্রে বৈদিক সাহিত্য বলে। দিগম্বর ও শ্বেতাম্বর কারা, অথবা দিগম্বর ও শ্বেতাম্বর সম্পর্কে কী জানো? জৈনদের দুটি সম্প্রদায় ছিল, দিগম্বর ও শ্বেতাম্বর। ভদ্রবাহুর নেতৃত্বে দাক্ষিণাত্যের জৈনরা মহাবীরের অনুশাসনগুলি কঠোরভাবে মেনে চলতেন। তারা কোনো পোশাক পরতেন না, এই জন্য এদের দিগম্বর বলা হয়। অন্যদিকে স্থূলভদ্রের নেতৃত্বে উত্তর ভারতের জৈনরা সাদা কাপড় পরতেন, এই জন্য তাদের শ্বেতাম্বর বলা হয়। টিকা লেখো এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ দুর্গের ভিতর একটি শিলালেখ আছে। লেখটি গুপ্ত যুগের ব্রাহ্মী লিপিতে ও সংস্কৃত ভাষায় খোদাই করা। এলাহাবাদের কৌশাম্বী গ্রামের লেখাটি ছিল। পরবর্তী সময়ে মুঘল সম্রাট আকবর সেটিকে তুলে আনিয়ে এলাহাবাদ দুর্গে মধ্যে রাখেন। এই লেখাটিতে প্রশস্তি খোদাই করা আছে। প্রশস্তিটি হরি সেনের লেখা। তিনি সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। লেখাটিতে আদতে সমুদ্রগুপ্তের গুণগান করা হয়েছে। সম্রাট হিসাবে সমুদ্রগুপ্তের যুদ্ধ, রাজজয় প্রভৃতি কথা লেখটিতে আছে। পদ্য গদ্য দুই ভাষাতেই সেটি লেখা, যদিও সমুদ্রগুপ্তের প্রসঙ্গে শুধু ভালো কথায় লেখটিতে বলা হয়েছে, তবুও ওই সময়ের ইতিহাস জানার জন্য লেখটি জরুরি প্রত্নতাত্ত্বিক উপাদান। নব্যধর্ম বলতে কী বোঝো? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে সমাজ, অর্থনীতি, ধর্ম ও রাজনীতি প্রেক্ষাপট বদলাতেই শুরু করে। এই প্রেক্ষাপট বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরোধী করে যেসব নতুন ধর্মের উদ্ভব হয় সেগুলিকে নব্য ধর্ম বলা হয়। আজীবিক জৈন ও বৌদ্ধ ধর্ম ছিল নব্য ধর্ম। পঞ্চম মহাব্রত কি? পার্শ্বনাথ জৈনদের 4টি নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে একটি নীতি যোগ করেন, যা পঞ্চম মহাব্রত নামে পরিচিত। পঞ্চম মহাব্রত। পার্শ্বনাথের চতুরার্যম হল: 1. কোনো প্রাণী হত্যা না করা, 2. মিথ্যা কথা না বলা, 3. অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, 4. নিজের জন্য কোনো সম্পত্তি না করা। এই 4টি নীতির সঙ্গে মহাবীর ব্রহ্মচর্য যোগ করেন। এই 5টি নীতি পঞ্চম মহাব্রত নামে পরিচিত। পরের প্রশ্ন: মৌর্য সম্রাটরা গুপ্তচরে কেন নিয়োগ করতেন? মৌর্য শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল গুপ্তচর ব্যবস্থা। 1. খবর সংগ্রহ। মৌর্য সম্রাটরাই প্রথম সাম্রাজ্যের খোঁজ খবর আনতে গুপ্তচরদের কাজে লাগান। 2. নজরদারি। বিদেশি বা অচেনা সন্দেহজনক লোক সবার ওপরেই গুপ্তচরদের নজর রাখত। রাজকর্মচারী, এমনকি রাজপুতরাও গুপ্তচরদের নজরের বাইরে যেতে পারত না। গুপ্তচরদের মাধ্যমে সাম্রাজ্যের সব খবর চলে আসতো সম্রাটের কাছে। 5 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 সমান সমান 10। টিকা লেখো যুদ্ধাশ্রম প্রথা। পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি ভাগ বা পর্যায় ছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ছাত্রাবস্থায় গৃহগৃহ থেকে শিক্ষালাভ করা ছিল ব্রহ্মচর্যশ্রম। শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবন যাপনকে বলা হতো গৃহস্থশ্রম। বানপ্রস্থশ্রম বলা হতো সংসার থেকে দূরে বনে কুটির বানিয়ে ধর্মচর্চা করাকে। সব কিছু ভুলে ঈশ্বর চিন্তায় শেষ জীবনটা কাটানোকে বলা হতো সন্ন্যাসাশ্রম। এই 4টি পর্যায়কে একসঙ্গে চতুরাশ্রম বলা হতো। শুদ্ধদের এই জীবনযাপনের অধিকার ছিল না। অষ্টাঙ্গিক মার্গ কি? গৌতম বুদ্ধ মানুষের নির্বাণ বা মুক্তি লাভের জন্য 8টি পথ বা মার্গের নির্দেশ দেন। এই 8টি পথ বা মার্গ অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। অষ্টাঙ্গিক মার্গ: 1. সৎ বাক্য, 2. সৎ চিন্তা, 3. সৎ জীবিকা, 4. সৎ ব্যবহার, 5. সৎ জীবনযাপন, 6. সৎ প্রচেষ্টা, 7. সৎ দৃষ্টি, 8. সম্যক সমাধি। টিকা লেখো অশোকের ধর্ম। অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্মের মূল কথা বেশ কিছু মিলে
দেখা যায় বা মিল দেখা যায়, তবু ধর্ম বৌদ্ধ ধর্ম নয়, কারণ অষ্টাঙ্গিক মার্গের মতো বিষয় অশোকের ধর্মে নেই। এমনকি তাতে সেই নির্বাণ লাভের কথাও। আসলে ধর্ম কতগুলি সামাজিক আচরণের ওপরেই বেশি জোর দেয়। হিংসা না করা এর মূল কথা। প্রাণী হত্যা বন্ধ করার উপরেও জোর দিয়েছিলেন অশোক। এমনকি শিকার ও মাছ ধরার উপরেও তিনি নিষেধ জারি করেন। অশোক ঘোষণা করেন এক প্রাণী অন্য প্রাণীর খাবার হতে পারে না। এর পাশাপাশি দয়া, দান, সত্য কথা ইত্যাদি এইসব আচরণের কথা ধর্মে বলা হয়েছে। বাবা মা গুরুজনদের মেনে চলার কথাও ধর্মে বলা হয়েছে। এই উপদেশগুলি বিশেষ কারোর জন্য নয়, সব মানুষের জন্যই অশোক তার ধর্মের কথা বলেন। অশোক প্রজাদের নিজের সন্তান বলেছিলেন, তাই মনে করা হতো প্রজারা পিতার মতো সম্রাটকে মানবে। সম্রাটকে মেনে চলাই ছিল মৌর্য শাসনের মূল ভিত। পড়েছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠিত মৌর্য সাম্রাজ্য সম্রাট অশোকের আমলে অভাবনীয় উন্নতি করলেও তার মৃত্যুর মাত্র 50 বছরের মধ্যেই ধ্বংসের দিকে ধাবিত হয়। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। মৌর্য সাম্রাজ্য পতনের বিভিন্ন কারণ ছিল। এক, বিশাল সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্য অশোকের আমলে মৌর্য সাম্রাজ্য বিরাট অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। একজন শাসকের পক্ষে একটিমাত্র স্থান থেকে এই বিশাল সাম্রাজ্য ঠিকমতো পরিচালনা করা সম্ভব ছিল না। দুই, প্রশাসনিক দুর্বলতা। বিশাল সাম্রাজ্যে কেন্দ্রীয় শক্তি দুর্বলতার কারণে প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। আমলাতান্ত্রিক ব্যবস্থা রাজার আনুগত্যের বাইরে চলে যায়। 3, ব্রাহ্মণদের ভূমিকা। অশোক দণ্ড, সমতা ও ব্যবহার সমতার প্রচলন এবং প্রাণী হত্যা নিষেধ করে ব্রাহ্মণদের বিরাগভাজন হন। ধর্ম মহামাত্র নিয়োগকে ব্রাহ্মণদের অধিকারের উপর হস্তক্ষেপ বলে মনে করে ব্রাহ্মণরা মৌর্য সাম্রাজ্যের বিরোধিতা শুরু করে। 4, অর্থনৈতিক কারণ। বিশাল সাম্রাজ্য পরিচালনা ও বিরাট সামরিক বাহিনীর ব্যয়ভার সাম্রাজ্যের আর্থিক অনটনের কারণ। এই ছাড়া রাজস্ব ফাঁকির ফলে রাজকোষ ক্রমশ অর্থশূন্য হতে থাকে। 5, দুর্বল উত্তরাধিকারী। অশোকের আমলে সাম্রাজ্যের আয়তন বিশাল আকার ধারণ করেছিল, কিন্তু তার উত্তরাধিকারী বৃন্দ ছিলেন অযোগ্য ও দুর্বল। ফলে সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্রোহ দেখা দেয়। 5 পাঠ, বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা পরিচয় দাও। ভূমিকা। বৈদিক সাহিত্য থেকে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার পরিচয় পাওয়া যায়। 1, আশ্রমিক। বৈদিক যুগে গুরু শিষ্য সম্পর্ক, গুরুগৃহ থাকা খাওয়া পাশাপাশি পড়ানোর এক ব্যবস্থা প্রচলন ছিল, যা আশ্রমিক শিক্ষা ব্যবস্থা নামে পরিচিত। বিষয়। এই যুগের শ্রুতিনির্ভর পঠন পাঠনের বিষয় ছিল বেদ, ছন্দ, ব্যাকরণ, কল্প, জ্যোতির, গণিত প্রভৃতি। 12 বছর পর বিশেষ স্নান বা সমাবর্ত অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রদের শিক্ষা কাল শেষ হতো, তারা স্নাতক রূপে পরিচিত হতো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে বলতে পারেন। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেড় বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাট এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।